বছর ধরে একটা লাশ নিয়ে ঘুরে লোকটি। যেখানে যায় সাথে কাঁধের উপর লাশটাও দেখা যায়। আরিনের কথা শুনে চমকে থাকায় প্রহর। মনে হচ্ছে যেন কোনো রূপকথার কাহিনী শুনছে সে। রাস্তার ধারে একটা ফুচকার দোকানে বসে দুজনে ফুচকা খাচ্ছিল। হঠাৎ অরিন এ কাহিনী শুরু করে। অরিন আবার জোর গলায় বলে ওঠে, বিশ্বাস কর তুই, নিজ চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। কোথায় থাকে লোকটা? জিজ্ঞাসা করে প্রহর। কখন কোথায় থেকে সেটা বলা সম্ভব নয়, তবে শুনেছি একটা জায়গায় লোকটা প্রায় দেখা যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানিস? লোকটা যেদিন দেখা যায় সেই দিনে কোনো না কোনো মেয়ের লাশ পাওয়া যায় নির্দিষ্ট একটা বিল্ডিংয়ে। লাশগুলো নাকি সব সুন্দরী মেয়েদের লাশ। ধুর, এসব গাঁজাখুরি গল্প রাখ তো তুই। কী বলছিস শোন না, একটা কথা বলার ছিল তোকে। আরে গাঁজাখুরি না রে আমার বাপ, সত্যি এটা। আমাদের হোস্টেলের কাছে এই ঘটনাটা ঘটেছে। আর আমাদের হোস্টেলে একটা মেয়ের লাশ পাওয়া যায় একটা বিল্ডিংয়ে। প্রায় নাকি এরকম ঘটনা ঘটে ওখানে। আমি তো নতুন, তাই আগেরগুলো দেখিনি, কিন্তু কাল বলার সময় আরিনের চোখে মুখে ভীতি ফুটে উঠল। কাল কি? নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করে প্রহর। কাল যখন মেয়েটার লাশ পাওয়া যায় বিল্ডিংটাতে, তখন সবাই দেখে ওই লোকটাকে, তার কাঁধে সেই লাশ যেটা সে 13 বছর ধরে বহন করছে। ল্যাম্পপোস্টের আলোতে আমিও দেখেছি লোকটাকে। কি ভয়ঙ্কর চেহারা! এমা, বর্ণনা করতে গিয়ে শিরশির করে উঠল অরিনের শরীর। তো লোকটাকে আটকায়নি কেন? তা আবার চেষ্টা চালিয়েছিস ভাবছিস? পুলিশ এসেছিল, তাকে ধরার জন্য গুলি চালিয়েছে, কিন্তু লোকটাকে কাঁধের লাশও এক লাফে মিলিয়ে গেল ল্যাম্পপোস্টের আলো পেরিয়ে অন্ধকারে। অদ্ভুত ব্যাপার, গুলি লাগেনি গায়ে? না, তবে লাগলেও কিছু হতো না। মানে লোকটাকে নাকি অনেক আগেও গুলি করা হয়েছে। গায়ে লেগেছে নাকি? লোকটার কিছুই হয়নি। ভয়ঙ্করভাবে হেসেই মিলিয়ে যায় অন্ধকারে। 12 বছর নাকি এরকম ঘটনা ঘটে আসছে। ধুর, তোর এসব আজগুবি গল্প রাখতো। কি বলতে চাচ্ছিস শোন। আর সময় নেই, বাসায় যেতে হবে। মা বারবার করে ফোন করছে বাসা থেকে, বলে ভ্যানিটি ব্যাগ হাতে করে উঠে দাঁড়ালো অরিন। যাওয়ার সময় বলে উঠল, বিল দিয়ে দিস। আমি যাই। প্রহর মৃদু হেসে বলল, তুইও তো সুন্দরী, সাবধানে থাকিস। অরিন চলে গেলে হাসির রেখাটা আরেকটু প্রসারিত করে প্রহর 2 হাত জোর করে মুঠো পাকিয়ে চেয়ে থাকে আরিনের প্রস্থান পথে। আরিনের সাথে তার পরিচয় দীর্ঘ 8 বছর হতে চলল। দুজনে ভালো বন্ধু, কিন্তু প্রহর তাদের সম্পর্কটাকে আরও একটু ঘনিষ্ঠ করতে চায়। যতবার প্রহর তার মনের কথাটা আরিনকে বলতে যাবে, আরিন ততবার কৌশলে এড়িয়ে যায় ব্যাপারটা। আজকে হয়তো আজগুবি কথা বলে এড়িয়ে গেছে আরিন। আরিন একটা ভালো কোম্পানিতে জব করে। তার অফিসটা বাড়ি থেকে অনেকটা দূরে। অফিসের কাছাকাছি মেয়েদের একটা হোস্টেলে উঠেছে সে। অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে আজ গ্রামে এসেছে সে। এসে প্রহরকে ফোন করে দেখা করতে বলে। প্রহর একটা হাই স্কুলের শিক্ষক। আরিন যখন ফোন করে তখন সে ক্লাস নিচ্ছিল। আরিনের সাথে দেখা করার কথা শুনে সে ক্লাস রেখেই বেরিয়ে পড়ে স্কুল থেকে। জানে সে আরিনকে কোথাও পাওয়া যাবে না। প্রচুর ফুচকা খেতে ভালোবাসে আরিন। ফুচকার দোকানেই তাকে পাওয়া যাবে। তাই প্রহর সোজা চলে আসে ফুচকার দোকানে। তারপর থেকে সে কতবার বলতে চাইল মনের কথা, প্রতিবারে অরিন এড়িয়ে গেছে। রাতে প্রহর ফোন দেয় অরিনকে। ঘুমানোর আগে কেন জানি খুব কথা বলতে ইচ্ছে হলো তার সাথে। মনকে সে কত করে শাসায়, তবুও খালি আরিনের কথা ভাবে বেহায় মনটা। এখনও খুব ইচ্ছে করে ঘুমানোর আগে আরেকবার আরিনের কণ্ঠ শুনতে। হ্যালো। ওপাশ থেকে আরিনের মিষ্টি কণ্ঠ শোনা গেল। কি করছিস? জিজ্ঞাসা করলো প্রহর। কিছু না, শুইলাম মাত্র। তুই কি করছিস? ভাবছি তোর কথা। কেন? ওই লোকটা এসে আমাকেও মেরে ফেলবে তাই ভয় পাচ্ছিস? ধুর, আবার শুরু করছিস সব। হি হি করে হেসে উঠে আরিন। চুপ, একদম হাসাবি না, ধমক দেয় প্রহর। আমি জানি তুই ভয় পাচ্ছিস। হাসি থামিয়ে দেয় আরিন। একটু থেমে আবার বলে, একটা ব্যাপার ভেবে খুব অবাক লাগছে জানিস? কোন ব্যাপার? যে মেয়েগুলো লাশ পাওয়া যায় তাদের গায়ে গায়ে কোনো আঘাতের চিহ্ন থাকে না, তো কীভাবে মারে ওদের সেটাই ভাবছি। ধর্ষণ? আরে না, সেটাও না। পোস্টমর্টমে নাকি কোনো মেয়ের ধর্ষণের রিপোর্ট আসেনি। তাহলে ব্যাপারটা আসলে রহস্যজনক। আর নয়তো তোর মন গড়া কাহিনী হতে পারে। বাদ দে ওসব। একটা কথা বলতো। কি কথা? তোর মন ভালো তো? নতুন পরিবেশে দিনকাল কেমন কাটছে? সব কিছু ভালো, কিন্তু ভয় হচ্ছে শুধু ব্যাপারটা নিয়ে। ভয় হলে হোস্টেল ছেড়ে দিস। অনেক কষ্ট করে জায়গা পেয়েছি, সেটাও ছেড়ে দেবো? তাহলে কি করবি? দেখি কি করা যায়। অফিস থেকে একটা কোয়ার্টার চাইবো। ঘুমের ভান করে বলল আরিন। আচ্ছা, একটা প্রশ্ন করে, তোর কি কাউকে ভালো লাগে? কাকে? হুম কাকে ভালো লাগে তোর? কোনো উত্তর দেয় না আরিন। বল, কাকে ভালো লাগে? রিপিট করলো প্রহর। আরিন কোনো প্রত্যুত্তর না পেয়ে সে কয়েকবার নাম ধরে রাখলো, আরিন আরিন আরিন। ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ শোনা গেল কেবল। হয়তো ঘুমিয়ে পড়ছে আরিন। এত ঘুমাতে পারে মেয়েটা? বাচ্চাদের মতো শুয়ে পড়লে ঘুম চলে আসে ওর চোখে। 2 দিন ছুটি কাটিয়ে চলে যায় আরিন। প্রহর নিজে গিয়ে ট্রেনে তুলে দিয়ে এসেছে ওকে। ট্রেন ধীরে ধীরে চলে যাওয়ার মুহূর্তে প্রহর ডাক দিয়ে বলে,
পৌঁছে ফোন দিস আমাকে। আচ্ছা। হাত নাড়ায়, বিদায় জানায় আরিন। পেছন সরতে থাকে প্রহর। কিছুটা হতাশ সে। এবারও বলা হলো না মনের কথাটা। ভেবেছিল সামনাসামনি কথাটা বলবে, কিন্তু আরিন সুযোগই দিল না। সেদিন সারাক্ষণ অপেক্ষা করলো প্রহর আরিনের ফোন পাওয়ার জন্য, কিন্তু আরিন ফোন করলই না। ভেবেছিল আরিন পৌঁছে ফোন করবে, কিন্তু করল না। প্রচণ্ড অভিমান করে বসে প্রহর। নিজেকে কীভাবে মেটা, সেও আর ফোন দেবে না নিজ থেকে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ছটফট করতে থাকে প্রহর। পরদিন স্কুল যাওয়ার পথে ফোন আসে না আরিনের নাম্বার থেকে। প্রহর প্রথমে রিসিভ করলো না। অভিমানটা এখনও কাটেনি। দ্বিতীয়বার রিং বেজে উঠল। প্রহর ফোন রিসিভ করে চুপ করে থাকে। আগে আগে কিছু বলবে না সে। ওপাশ থেকে আরিনের বদলে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। হ্যালো, প্রহর বলছেন? জি, আপনি কে? চমকে উঠে প্রহর, কিছুটা ভয় পেয়ে বলে, আমি রসুলপুর থানা থেকে ওসি আকমাল বলছি। জি বলুন। আইনের কিছু হয়নি তো? ওর ফোন আপনার কাছে কেন? প্রহরের ভয় বাড়তে থাকে। আজ সকালে আমরা ওর লাশ উদ্ধার করছি একটা বিল্ডিং থেকে। হোয়াট? নিজেকে সামলাতে পারল না প্রহর। হাঁটু গেড়ে বসে পড়ল। পোস্টমর্টমের শেষে আরিনের লাশটা তার বাবা মার হাতে তুলে দেওয়া হয়। আরিন ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েকে হারিয়ে ওরা যেন একেবারে নিঃস্ব হয়ে পড়েছে হঠাৎ। প্রহর নিজের কষ্টটাকে লুকিয়ে দুই অসহায় বাবা মাকে সান্ত্বনা দিতে থাকে। অভিযোগ করতে পারে না তারা। তারা কাছে অভিযোগ করবে। প্রশাসন নিজেও আজ ভীত ব্যাপারটা নিয়ে। লোকটা বড় বেশি রহস্যময়। সন্ধ্যার আগে আরিনের লাশটা কবরে দেওয়া হয়, গ্রামে নিয়ে আসে। তবে প্রহর বসে থাকেনি। রাতের ট্রেন ধরে আবার। যেখানে প্রশাসনের হাত গুটিয়ে বসেছে সেখানে সে নিজে কি করতে পারবে কিছুই জানে না সে। তবে এতটুকু জানে, যতই বিপদ আসুক এর শেষ দেখেই ছাড়বে সে। আরিন যে হোস্টেলে থাকতো তার কাছাকাছি একটা হোস্টেলে উঠেছে প্রহর। হোস্টেলে ওঠার আগে সে ওই বিল্ডিংয়ের অবস্থানরত দেখে এসেছে যেখানে মেয়েগুলির লাশ পাওয়া যায়। কাছেই বিল্ডিংটি। পুরনো দুতলা শাওলাধরা একটা বিল্ডিং। সামনে একটা সাইনবোর্ড বড় করে লেখা আছে বিপজ্জনক সীমানা। প্রহর ভেতরের দিকে যায়নি। আগের থাকার জন্য একটা রুম দরকার, তাই হোস্টেলে উঠেছে সে। রাত তখন 3টা বাজে। প্রহর বের হয়ে হোটেলে থাকে। হাঁটতে হাঁটতে পরিত্যক্ত বিল্ডিংয়ের দিকে। আশেপাশে কেউ নেই। জনমানব রাস্তায় শুনশান নীরবতায় বিরাজ করছে। মাঝে মাঝে দূর থেকে নেকড়ের আওয়াজ ভেসে আসছে। সাবধানে পা ফেলছে প্রহর। বারবার মনে হচ্ছে সে একা নয়, কেউ যেন তার পাশাপাশি হাঁটছে। কাউকে দেখা যাচ্ছে না, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কে কে বলে কয়েকবার ডাক দেয় প্রহর। কারোর ডাক সাড়া পাওয়া যায়নি। তখন সে নির্ভয়ে এসে দাঁড়ায় পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে। গা ঘেঁষে আর কোনো বিল্ডিং নেই। সবচেয়ে কাছের বিল্ডিংটা এখান থেকে 200 মিটার দূরে। ওই মেয়েদের হোস্টেলে আশ্চর্যের বিষয়, ওখান থেকে মেয়েগুলো কিভাবে আসে এই বিল্ডিংয়ে? কে নিয়ে আসে ওদের? হঠাৎ একটা মেয়ের কান্নার আওয়াজ আসে। সতর্ক হয়ে ওঠে প্রহর। কান্নার আওয়াজে বিল্ডিংয়ের ভিতর থেকে আসছে। মেয়েটা চেপে চেপে কান্না করছে। কে? কে ওখানে কান্না করছে? চিৎকার করে ওঠে প্রহর। ভিতর থেকে কোনো উত্তর এলো না। এবার আরও কয়েকটা মেয়ের কান্নার শব্দ শোনা গেল। এরা কান্না করছে চেপে চেপে। উপরের তলা থেকে আসছে কান্নার শব্দ। ওর আবার চিৎকার করে বলে উঠলে, কারা আপনারা? কাঁদছেন কেন? এবার কোনো প্রতিউত্তর এলো না। প্রহরের চিৎকার যেন ওদের কান পর্যন্ত পৌঁছায়নি। প্রহর ভিতরে ঢুকতে চাইলে দেখে গেটে বড় একটা তালা দেওয়া। হয়তো বিপজ্জনক এলাকা, তাই প্রশাসনের নির্দেশে লাগানো হয়েছে তালাটা। যদি তাই হয়, এতগুলো মেয়ে ভেতরে গেল কি করে? তালা না খুলে উপরের তলার দিকে তাকায় প্রহর। ল্যাম্পপোস্টের আলোতে কেবল দালানটাই দেখা যাচ্ছে। জানলার পাশ থেকে হয়তো আসছে কান্নার আওয়াজগুলো। হঠাৎ জানলার গ্লাস ভেদ করে উঠল দুটো হাত আর একটা মাথা। মনে হচ্ছে কোনো মেয়ের অবয়ব। জানলাটা একবার খুলেই বন্ধ হয়ে গেল। একটু করে দেখার সুযোগ হলো প্রহরের। জানলার পাশে দাঁড়িয়ে যে মেয়েটা কাঁদছে ওটা আরিন। চমকে ওঠে প্রহর। একটা মৃত মেয়ে আবার কি করে জীবিত হয়ে আসতে পারে? যাকে সন্ধ্যায় কবর দিয়ে এসেছে তাকে আবার গভীর রাতে দেখা যায় কি করে? ভাবনাগুলো কয়েক মুহূর্তে ঘুরপাক খায় প্রহরের শরীরে। কিন্তু শতযুক্তি পায়ে ঠেলে সে ছুটে যেতে চায় আরিনের কাছে। তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন দেওয়াল টপকে উপরে যেতে চায় সে। দেওয়াল টপকাতে গিয়ে তার হাতে কাচের ভাঙা টুকরো ঢুকে যায়। ব্যথায় কোকিয়ে উঠে সে। আর দেওয়াল টপকাতে পারেনি। পড়ে যায় নিচে। হাত থেকে রক্ত ঝরতে থাকে তার। তখন ভেতর থেকে আসা মেয়েগুলির কান্না মুহূর্তেই মিলিয়ে যায়। প্রহর গেটের সামনে বসে পড়ে মাথায় হাত দিয়ে সারা রাত অভাবের বসে থাকে। ভোরতে এক বৃদ্ধের ডাকে সম্মিত ফিরে পায় প্রহর। কে বাবা তুমি? জিজ্ঞাসা করে বৃদ্ধ। জি আমি প্রহর। চেয়ে থাকে প্রহর বৃদ্ধের দিকে। সারা রাত এখানে বসেছিলে? জানো না জায়গাটা ভালো না? এ কি তোমার হাতে দেখি রক্ত? কি করে হলো এটা? প্রহর এবার দেওয়ালের দিকে তাকায়। বৃদ্ধ লোকটি বুঝতে নেয় ব্যাপারটা। তারপর বলে, ভেতরে যেতে চেয়েছিলে? জীবনের কি মায়া নেই? ওখানে আমার আরিন ছিল, কান্না করছিল। ওটা তোমার ভুল ধারণা বাবাজি। ওখানে কেউ নেই, আমি স্পষ্ট দেখেছি। বিশ্বাস করুন কান্না করছিল সে। মেয়েটি মারা গেছে মানে এই বিল্ডিংয়ে? জি।
আজ সকালে মেয়েটার লাশ পাওয়া গেছে এখানে। ও, আজকে যে মেয়েটার লাশ পাওয়া যায় ওটাই আরিন? স্বাভাবিক কণ্ঠে বলল বৃদ্ধ। জি, ওকে আমি ভালোবাসতাম। বৃদ্ধ এবার প্রহরকে দাঁড় করে তার কাঁধে একটা হাত রেখে বলে, তোমার কষ্ট আমি বুঝতে পারছি বাবাজি, কিন্তু তুমি যাকে দেখছো সে আরিন ছিল না। আরিনে ছিল। আপনি আমাকে ভিতরে নিয়েছিলেন। ও এখনও ভিতরে আছে। বৃদ্ধ নিঃশব্দে একটা চাবি বের করে গেটের তালা খুলল। তারপর প্রহরকে নিয়ে ভিতরে গেল। কাউকে দেখতে পেল না। কেউ নেই সেখানে। মাকড়সার জাল বিছিয়ে পুরো বিল্ডিং। অনেক দিনে অব্যবহৃত তো, কেউ থাকে না এখানে। বৃদ্ধর কণ্ঠে উঠে নির্লিপ্ত। কাল যে আমি কিছু মেয়ের কান্না শুনলাম এখানে। আইনও কাটছিল ওদের সাথে। ওরা সবাই মৃত, এই বিল্ডিংয়ে মারা গেছে, আর ওদের আত্মাগুলো থেকে গেছে এখানে। ওরা গভীর রাতে কাঁদে, চিৎকার করে। তাদের সাথে কথা বলা যায় না। কি করে কথা বলবে? সবাই তো ভয়ে থাকে। সবচেয়ে বড় ভয় ওই লোকটার প্রতি, যে মরা মানুষ কাঁধে নিয়ে ঘুরে। কে ওই লোক? ওই লোককে আমি ছাড়বো না। আমার আরিন আজ আমারকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, শুধু ওই লোকটার কারণে। দুঃসাহস দেখাতে যেও না বাবাজি। লোকটা যেমন ভয়ঙ্কর তেমনই অদ্ভুত। পুলিশের গুলিতেও মনে না। আজ 13 বছর ধরে আমরা আতঙ্কে আছি ওর ভয়ে। যাদের ঘরে সুন্দরী মেয়ে থাকে তাকেই তুলে নিয়ে যায় আর মেরে ফেলে। সুন্দরী মেয়েদের সাথে লোকটার কি সম্পর্ক সেটা কেউ বলতে পারে না। কীভাবে ঘর থেকে মেয়েদের তুলে নিয়ে যায়, কীভাবে মারে, তা এখনও অজানা। কারণ কারো গায়ে কোনো আঘাতের চিহ্ন থাকে না। লোকটার পরিচয় আর তার কাঁধে লাশের পরিচয় বা কী? কার লাশ ওটা? লোকটার পরিচয় কেউ জানে না, তবে তার কাঁধের লাশটা নিয়ে কেউ কেউ বলেছে এটা কোনো তান্ত্রিকের লাশ। 13 বছর আগে ওই তান্ত্রিককে মেরে তার লাশ কাঁধে নিয়ে ঘুরে লোকটা। তান্ত্রিককে মারতে নাকি অনেকেই দেখেছে, তবে তান্ত্রিকের আগমন কোথা থেকে সেটা কেউ বলতে পারে না। দুজনে কাউকে কেউ দেখেনি এর আগে, এখানে দেখেনি। বৃদ্ধের কথা শুনে মনে হলো রহস্য যেন আরও বেড়ে গেল। দূর থেকে এই সমস্যার সমাধান করা যাবে না, আর এই সমস্যার সমাধান না না হলে চলে যেতে পারে আরিনের মতো আরও অনেক তাজা প্রাণ। প্রহর বুকে প্রচুর সাহস, তাই সে নিজের জীবনের পরোয়া না করে বৃদ্ধের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় পরিত্যক্ত বিল্ডিংয়ে রাত কাটানোর ব্যাপারে। শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে আপাতত, আর কেউ জানতে পারবে না। রাতে যখন পুরো নগরী নিস্তব্ধ হয়ে পড়ে, প্রহর তখন আবার আসে পরিত্যক্ত সেই বিল্ডিংয়ে। আগের রাতে আরিন সহ যেসব আত্মাগুলো কান্না শোনা গেছিল তাদের কারো দেখা নেই আজ, তবে দেওয়ালের চারপাশ থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা গেল। প্রহর বারবার চমকে উঠছে শব্দগুলো শুনি। আকাশে মেঘ নেই, তবুও বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঘরের আলো নিভে নিভে যাচ্ছে। হঠাৎ বাইরের গেট খোলার শব্দ শোনা গেল। প্রহর সরে আসে জানলার পাশে। আগের রাতে ঠিক যেখানে দাঁড়িয়েছিল আরিন কান্না করছিল, জানলার আড়াল থেকে প্রহর নজর যায় বাইরে। দেখে লম্বা একটা লোক, কাঁধের উপর একটা লাশের মতো কিছু একটা। হয়তো এই সেই লোক। লোকটা কাঁধের লাশটাকে নিচে রাখে, তারপর আশেপাশে তাকায়, হেঁটে আসতে থাকে ভেতরের দিকে, আর লাশটা পড়ে থাকে গেটের পাশে। সিঁড়িতে লোকটার পায়ের আওয়াজ শোনা যায়। ধীরে ধীরে কাছে চলে আসছে আওয়াজটা। প্রহরের হার্টবিট দ্রুত বাড়তে থাকে। দরজার আড়ালে লুকিয়ে পড়ে সে, কিন্তু তাকে দেখতে পায় না। দুজনের মাঝে দূরত্ব বেশি না, হাত বাড়ালে ছোঁয়া যাবে। এত বিশাল সাইজে লোকটার সাথে শক্তিতে পেরে উঠবে না প্রহর। যা করার কৌশলে করতে হবে। প্রহর নিজের নাক মুখ চেপে ধরে যাতে তার নিঃশ্বাসের শব্দ লোকটার কান পর্যন্ত না যায়। তবুও নিঃশ্বাসের শব্দ শোনাই যায়। প্রহর নিশ্চিত যে এই নিঃশ্বাসের শব্দটা তার বা এই বিশাল দেহির না। তাহলে কার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে? ডান দিকে ঘাড় ফেরায় প্রহর, দেখে দেহবিহীন শুধুমাত্র একটা মাথা দেওয়ালের সাথে লেগে আছে তার মাথা বরাবর। চমকে ওঠে প্রহর। এই নিঃশ্বাসটা, মাথাটা নিঃশ্বাস নিচ্ছে। প্রহর তাকাতে মাথাটা ঘুরে তাকায় তার দিকে। নিজেকে সামলানোর জন্য নিজের মুখ আরও শক্ত করে চেপে ধরে প্রহর। তখন ওই বিশাল দেহি পায়ের শব্দ শোনা যায় আবার। লোকটা সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে আবার। প্রহর পিছনে তার। লোকটা আবার এসে দাঁড়ায় মাটিতে রাখা লাশের পাশে। দু হাতে কাঁধে তুলে নেয় সে লাশটাকে। এবার প্রহর স্পষ্ট দেখতে পায় লাশটার চেহারা। মেয়েদের মতো লম্বা চুল আর দাড়িতে লাশের চেহারায় আদিম যুগের মতো মানবের মতো লাগলো। কিন্তু লোকটা এই লাশ নিয়ে কেন ঘুরে 13 বছর ধরে? লাশের সাথে তার সম্পর্ক কী? আর লাশটা বা 13 বছর ধরে এমন তাজা থাকবে কেন? তখন গেট দিয়ে আসতে দেখা যায় আরও একটি মেয়েকে। মেয়েটা এমনভাবে হাঁটছে যেন নিজের মধ্যে সে নেই, অন্য মনস্ক। ধীর পায়ে হেঁটে ভেতরের দিকে আসছে সে। দেখতে অপূর্ব সুন্দরী। প্রহরকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। প্রহরকে যেন দেখেও দেখলো না। পেছনে আবার পায়ের আওয়াজ শোনা যায়। এগিয়ে আসলেও বিশাল দেহি। লাশটা তার কাঁধে নেই, আবার মাটিতে রেখেছে। বিশাল দেহি এগিয়ে আসতে থেকে প্রহর আবার দুতলায় উঠে এলো সাবধানে। সুন্দরী মেয়েটা এখানেই দাঁড়িয়ে আছে। এখন যেন নিজের হুঁশে নেই সে। বিশাল দেহির দৃষ্টি থেকে বাঁচতে আবারও দরজার আড়ালে লুকিয়ে পড়ল প্রহর।
বিশাল দেহি ভেতরে এলো। মুহূর্তে কোথা থেকে যেন আরও অনেকগুলো মেয়ে এসে হাজির হলো, সবাই সুন্দরী। আয়নকেও দেখা গেলো এদের সাথে। তার মানে এদের সবার একই পরিণতি। সবাইকে এখানে এসে জীবন দিতে হয়েছে। সবাই আত্মা। আত্মাগুলো মেয়েটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। বিশাল দেহি তাদের পাশে দাঁড়িয়ে আছে, মুখে তার শয়তানি হাসি। সে ইশারা করে আত্মাগুলো ভয়ঙ্করভাবে হেসে উঠল। তখন হুঁশ ফিরল মেয়েটার। কারা আপনারা? আমি এখানে কেন? চিৎকার করে ওঠে মেয়েটা। তখন আত্মাগুলো ভয়ঙ্কর রূপ নেয়। দেখে যে কারো ভিতর কেঁপে উঠবে। আরিন ভয়ঙ্কর চেহারাটা নজরে পড়ল প্রহরের। ছি ছি, বিচ্ছিরি ভয়ঙ্কর চেহারা। নিজেকে ঠিক রাখতে কষ্ট হলো প্রহরের। আইনে এমন পরিণতি সে মেনে নিতে পারছে না। প্লিজ ছেড়ে দাও, আমাকে মেরো না। আবারও চিৎকার করে ওঠে মেয়েটা। হাত দিয়ে মুখ ঢেকে আত্মরক্ষার চেষ্টা করেছে সে। আত্মাগুলো ভয়ঙ্করভাবে হাসতে হাসতে মেয়েটাকে ভয় দেখাচ্ছে। এবার বুঝতে পারে প্রহর কিভাবে এখানে মেয়েগুলোর মৃত্যু হয়েছে। ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাই শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই মেয়েটার পরিণতি তাদের মতো হতে যাচ্ছে। হয়তো একসময় এই মেয়েটাও আত্মা হয়ে যোগ দিবে এই আত্মাগুলোর সাথে, আর ভয় দেখানোর জন্য অন্য কোনো নতুন মেয়ে। না না, তা হতে দেওয়া যাবে না। কোনোভাবে বাঁচাতে হবে মেয়েটাকে। প্রহর দরজা আড়াল থেকে মাথাটা আরেকটু বের করে মেয়েটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু মেয়েটার হাত দিয়ে মুখ ঢেকে রাখায় কিছুতেই তার সম্ভব হচ্ছে না। আত্মাগুলো হাসতে হাসতে চারপাশে ঘুরতে থাকে, আর মাঝে মাঝে খামচে দেওয়াল ধরার চেষ্টা করে। যখন জোরে চিৎকার করে ওঠে মেয়েটা, অনেকক্ষণ পর মেয়েটার দৃষ্টি নিজের দিকে ফেরাতে পারল প্রহর। মেয়েটার ফিরতে সে নিজের আঙ্গুলে ঠোঁটে চেপে ধরে মেয়েটা স্বাভাবিক থাকার ইশারা করলো। মেয়েটা অস্থিরতা কিছুটা কমে এলো। হয়তো কিছু আশার আলো দেখতে পাচ্ছে সে, যে তাকে বাঁচানোর মতো কোনো পুরুষ দেখতে পায়। প্রহর এবার সম্পূর্ণ নিজেকে প্রস্তুত করে মেয়েটাকে বাঁচানোর জন্য ইশারা করে মেয়েটার বুদ্ধি দেয় একসাথে পালাবে। মেয়েটাও স্বাভাবিকভাবে চোখ টিপে সাড়া দেয়। প্রহর আর দেরি করে না, এক লাফে এসে পৌঁছায় মেয়েটার পাশে। আশ্চর্য, আত্মাগুলো গায়ে লাগলো না কেন? এখন এত কিছু ভাবার সময় নেই। মেয়েটা হাত ধরে চিৎকার করে বলে ওঠে, পালাও। আর দেরি করে না, দুজনে একসাথে লাফ দিল রুমের বাইরে। সিঁড়ি বেয়ে লাফ দিয়ে দিয়ে পালাতো লাগলো দুজনে। পেছন পেছন আসতে লাগলো বিশাল দেহি। প্রহর মেয়েটার হাত ধরে বিল্ডিংয়ের সদর দরজা থেকে লাফ দিয়ে বাইরে। বাইরে তখন লাশটা পড়েছিল। লাশের উপর লাফ দেয় ওরা। সাথে সাথে চিৎকার দিয়ে উঠে বসে লাশ। থমকে দাঁড়া যায় প্রহর আর মেয়েটা। লাশ চিৎকার করে উঠতেই দেখে অবাক হয়ে যায় প্রচুর। কয়েক মুহূর্তে দুজনে তাকিয়ে তাকে ওর দিকে। পেটে চাপ চেপে ধরে কাতরাচ্ছে সে। কয়েক মুহূর্তে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকে আবার দৌড়ে শুরু করে ওরা। বিশাল দেহিকে আসতে দেখে প্রাণপণে দৌড়াচ্ছে দুজনে। বিশাল দেহি থেমে নেই। আজ দুজনকে ধরেই ছাড়বে আজ সে। একটা ঝোপের আড়ালে লুকায় দুজন। ল্যাম্পপোস্টের আলোই নেই এদিকটা। চারপাশ অন্ধকার, তবু হালকা দেখা যাচ্ছে কাছের জিনিসগুলো। বিশাল দেহি এসে দেখা যায় ঝোপের পাশে এসে থামতে। দুজনে হার্টবিট তখন দ্রুত ভাবতে থাকে। ঝোপের কয়েকবার নাড়া দেয় বিশাল দেহি। প্রহর নিজের নিঃশ্বাসকে আটকিয়ে মেয়েটার মুখ চেপে ধরতে যাবে। নিঃশ্বাসের শব্দ লোকটার কানে না পৌঁছায়, তখন পাশ থেকে আরেকটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তবে সেটা দুজনের কারো নিঃশ্বাসের শব্দ না, তবে কার নিঃশ্বাসের শব্দ শোনা গেল। আশেপাশে তাকায় দুজনে, কিন্তু ঝোপের ভেতর পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটার হাত তখন কিছু একটা স্পর্শ করে। মনে হচ্ছে কোনো মানুষের মুন্ডু এটা। না, কান, মুখ, নাক সব আছে। নাকটা দিয়ে নিঃশ্বাস ফেলছে মুন্ডুটা। ভয়ে চিৎকার করে উঠল সে। প্রহর তার মুখ চেপে ধরে চিৎকার আটকাতে পারল না। সাথে সাথে ঝোপের দিকে তাকায় বিশাল দেহি। প্রহর আবার শক্ত করে ধরে মেয়েটার হাত। এক লাফে বের হয়ে এসে ঝোপ থেকে এবার পালাতে শুরু করে দৌড়াতে দৌড়াতে একটা বড় গাছের নিচে এসে দাঁড়ায়। হাঁপাতে থাকে দুজনেই। বিশাল দেহি আসার কোনো লক্ষণ দেখা গেল না। আবছা আলোয় যতদূর দেখা গেল বিশাল দেহি দেখা গেল না। তার পায়ের আওয়াজও শোনা গেল না। দুজনে গাছে হেলান দিয়ে বিশ্রাম নিতে লাগলো। হাঁপাতে হাঁপাতে এবার প্রহর প্রশ্ন করলো মেয়েটাকে, কে আপনি? আমার নাম সোনা, গার্লস হোস্টেলে থাকি। বিল্ডিংটাতে গেলেন কী করে? আমি জানি না, আমি তো হোস্টেলে ছিলাম। হঠাৎ ওখানে কী করে গেলাম আমি জানি না, কিছুই জানি না। যেভাবে আপনি হেঁটে ভিতরে গেলেন মনে হলো কেউ আপনাকে সম্মোহন করছে, আর সেই সম্মোহনীয় শক্তি আপনাকে নিয়ে যাচ্ছে। আমাকে প্লিজ একটু হোস্টেলে পৌঁছে দিয়ে আসুন। কাঁপছে মোহনা। কাঁপতে কাঁপতে আবারও বলল, আমি কালকে হোস্টেল ছেড়ে চলে যাব, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আপনি না থাকলে যে কী হতো? ইটস ওকে, এটা আমার কর্তব্য। নিজের ভালোবাসার মানুষকে তো বাঁচাতে পারলাম না, সেও জীবন দিয়েছে ওই বিল্ডিংয়ে। কাল যার লাশ পাওয়া গেছিলো সে আমার ভালোবাসা ছিল। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু মনের কথা কখনোই বলতে পারিনি। বাই দ্য ওয়ে, চলুন, আপনাকে পৌঁছে দিয়েছি। মুখের ভেতর শব্দ করলো মোহনা। তারপর সোজা হয়ে দাঁড়ালো দুজনেই। যখনই হাঁটার জন্য পা ফেলতে যাবে তখনই খেয়াল করলো সামনে দাঁড়িয়েছে বিশাল দেহি। দোকানে হাত দিয়ে চিৎকার করে উঠল মোহনা।
ভয়ে ভয়ে প্রহর পিছনে এসে লুকায় সে। এবার বিশালদের কণ্ঠে শোনা গেল, ভয় পেও না, আমি তোমাদের ধন্যবাদ দিতে এসেছি আর তোমাদের সাহায্য করতে এসেছি। মানে? আশ্চর্য হলো প্রহর। মানে আমি কোনো মানুষ না, আমি একটা আত্মা। আমার মৃত্যু হয়েছে আজ থেকে 700 বছর আগে। হোয়াট? তাহলে আপনি এসব করছেন কেন? কেন অসহায় মেয়েগুলি বিল্ডিংয়ে নিয়ে গিয়ে মেরে ফেলছেন? ওসব আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। কে করেছে? যাকে কাঁধে নিয়ে আমি চলাফেরা করি, যাকে সবাই মৃত ভাবে, সে আসলে মৃত না, সেই করেছে সব কিছু। হোয়াট? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না প্রহর। মোহনা ভয়ে ধীরে ধীরে কাটতে লাগলো। রোমাঞ্চকর অনুভূতি হতে শুরু করলো দুজনের সারা শরীর, গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল তখন। লোকটা কেন মেয়েগুলোকে এই বিল্ডিংয়ে নিয়ে গিয়ে মেরে ফেলে? তাও আবার সুন্দর মেয়েদের কী উদ্দেশ্য তার? জিজ্ঞাসা করে প্রহর। আত্মাটা তখন সে জবাব দেয়। তা শুনে আরও বেশি চমকে ওঠে প্রহর। সে বলে, সুন্দরী মেয়েদের প্রতি লোকটার আকর্ষণ বেশি, মেয়েগুলোকে ভোগ করার জন্য নিয়ে যায়। হোয়াট? কিন্তু পোস্টমর্টমে তা কোনো মেয়ের লাশের ধর্ষণের কিছু পাওয়া যায়নি। সে মেয়েগুলোর শরীরে সাথে সঙ্গম করে না, তাদের আত্মার সাথে সঙ্গম করে। যত শুনছে তত বিস্ময় বেড়ে যাচ্ছে প্রহরের। মানে? অবাক করার প্রশ্ন করে সে। এবার আত্মাবর্ণটা করে তান্ত্রিকের ব্যাপারে। লোকটা একজন তান্ত্রিক, তন্ত্রবিদ্যার পাশাপাশি সে আত্মাদের নিয়ে বিভিন্ন গবেষণা করে। অনেক কিছু শিখেছে সে, অনেক শক্তি অর্জন করে, আত্মাদের বশ করতে পারে। তেমনি একদিন সে আমাকে বশ করে, আর আমাকে দিয়ে সে বিভিন্ন অন্যায় কাজ করে। কিন্তু একটা কথা, প্রহর থামায় তাকে। আত্মাটা উৎসুক দৃষ্টিতে তাকায়। প্রহর বলে, কিন্তু অনেকে নাকি দেখেছে 13 বছর আগে আপনি লোকটাকে মেরে কাঁধে কাঁধে নিয়ে ঘুরছেন। ওটা ছিল একটা নাটক। সে নিজের অস্তিত্ব সব পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল। তারপর ও নিজের আত্মাও দেহ থেকে আলাদা করতে পারত। আমার কাঁধে সে মরার মতো থাকতো, কিন্তু পাশাপাশি চলতো তার আত্মা। আমাকে দিয়ে সে মেয়েগুলোকে বিল্ডিংয়ে নিয়ে আসতো, আমি মেয়েগুলোকে সম্মান করে নিয়ে আসতাম। তারপর কিভাবে তাদের মারা হতো দেখলেই তো। আর ওদের আত্মাগুলো কিভাবে অত্যাচার করতো। মৃত্যুর পর ওদের আত্মাগুলো ওখানেই আটকে থাকতো, আর তান্ত্রিক নিজের আত্মাকে পাঠায় ওদের কাছে। তারপর শুরু হয় অত্যাচার। তাই রাতে গভীর মেয়েদের আত্মাগুলো কাঁদতে শোনা যায়। ও দীর্ঘশ্বাস ছাড়ল প্রহর। পাশে শিউরে উঠেছে মোহনা। তারই একই পরিণতি হতে পারত, ভাগ্যিস হয়নি। আসলে আত্মাগুলো মুক্তির জন্য আমি তোমাদের কাছে এসেছি। বলো তো আত্মাটা? আপনি তো চাইলেন আরও আগে আসতে পারতেন, চাইলে মানুষকে সাহায্যে তান্ত্রিককে বধ করতে পারতেন। পারতাম না, কারণ আমি বশ ছিলাম ওর। এখন বশমুক্ত হয়েছি, কারণ তোমরা তার সাধনা ভেঙে দিয়েছো, তাকে আঘাত করছো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ মেয়েগুলোর আত্মাগুলোকে মুক্তি দেওয়া। তান্ত্রিক যে কোনো মুহূর্তে আবার শক্তিশালী হয়ে উঠতে পারে, আবার অন্য কোনো আমার মতো আত্মাকে বশ করে ফেলতে পারে। এখনই সুযোগ ওকে মারার। প্রহর চোখে মুখে প্রতিশোধের নেশা ফুটে উঠল। আইনের চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। মোহনা বলল, আপনি হোস্টেলে চলে যান। ওই তো আপনার হোস্টেলে দেখা যাচ্ছে। কিন্তু আপনি? মোহনার কণ্ঠে ভীত। আমি যাচ্ছি তান্ত্রিককে সাহায্য করতে। আপনার যদি কিছু হয়ে যায়? হবে না, আপনি যান, ভয় পাবেন না তো? না। চলে যেতে লাগলো মোহনা। প্রহর দ্রুত পা চালায় পরিত্যক্ত বিল্ডিংয়ের দিকে। বিল্ডিংয়ে গেট দিয়ে ঢুকতেই দেখা গেল তান্ত্রিক ধ্যানমগ্ন হয়ে বসে আছে, কী যেন সাধনা করছে। হয়তো অন্য কোনো আত্মাকে বশ করতে ব্যস্ত সে। ভেতরে মেয়েদের আত্মগুলি চিৎকার শোনা গেল। ওরা কাঁদছে, মুক্তি চাই আমরা। জানলার পাশে আরিনকে দেখা গেল, চেয়ে আসে প্রহরের দিকে। জানলা দিয়ে হাতটা বাড়িয়ে কাঁদছে সে। কয়েক মুহূর্তে চোখ বন্ধ করে কী যেন ভাবলো প্রহর। তারপর এগিয়ে গেল তান্ত্রিকের দিকে। তান্ত্রিক কী যেন ছুঁড়ে মারল প্রহরের দিকে। ওটা প্রহরের সামনে ওরা আগুনের সৃষ্টি করলো চারপাশ। তান্ত্রিক মুখে শয়তানি হাসি শোনা গেল। কিছুটা দূরে থেকে ওই আত্মাটা চিৎকার করে প্রহরকে বলল, যাও, দেরি করো না, আটকা ওদের, আর সময় নেই। প্রহর দেরি করলো না, আগুনের ভেতর থেকে লাফ দেয়। তান্ত্রিক আবারও যে কী যেন ছুঁড়ে মারে তার দিকে। প্রহর এবার লাফ দিয়ে একটা লাথি তুলে নেয়, আর ওটা ছুঁড়ে মারে তান্ত্রিকের কপাল লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। সোজা গিয়ে পড়ল ওটা তান্ত্রিকের কপালে। তান্ত্রিক নিজের জায়গা থেকে ছিটকে গিয়ে পড়ল কয়েক ইঞ্চি দূরে। এবার সে উঠে ক্রোধান্বিত হয়ে রাগে চিৎকার করতে সে এগিয়ে এলো প্রহরের দিকে। দুজন কিছুক্ষণ হাতাহাতি করলো। তারপর তান্ত্রিক প্রহরকে দু হাতে তুলে নিয়ে আছাড় মারল। একটা ইটের সাথে কেটে গেল, ঠোঁট কেটে গেল। ইটটা নিয়ে উঠে দাঁড়ালো সে। জোরে চিৎকার দিয়ে উঠল, ইট সহ স্কাইপাইট দিয়ে সে। আর ইট দিয়ে জোরে আঘাত করলো তান্ত্রিকের মাথায়। এক হাতে নিজের মাথা চেপে ধরে আর এক হাতে প্রহরের গলা টিপে ধরল তান্ত্রিক। যেন হার মানার পাত্র নয় সে। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার মাথা থেকে। প্রহর নিজের গলা ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু প্রচুর শক্তি তান্ত্রিকের গায়ে। প্রহর এবার জোরে পা চালালো তার তলপেটে। কয়েক পা পেছানোর পর
গিয়ে থামল সে, কিন্তু প্রহরের গলা ছাড়ল না, যেন নিঃশ্বাস থেমে না যাওয়া পর্যন্ত ছাড়বে না সে। এদিকে প্রহরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু পর জোরে আর্তনাদ করে উঠে প্রহরের গলা ছেড়ে দিল তান্ত্রিকটা। নিজের মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়ল সে। পাশে দাঁড়িয়ে আছে ওই বৃদ্ধ, যিনি প্রহরকে ভিতরে ঢুকতে সাহায্য করলেন। সেই বৃদ্ধ ইটটা তুলে নিয়ে তান্ত্রিককে আঘাত করে আগের ক্ষত জায়গাটায়। পুরনো আঘাতটা সহ্য করতে না পেরে পড়ে যায় সে। বৃদ্ধের হাত থেকে ইটটা নিয়ে প্রহর আঘাত করতে থাকে তান্ত্রিকের মুখে। উপর্য পড়ি। তান্ত্রিকের মুখ থেকে শুধু আর্তনাদ বেরোয়। প্রাণ চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ আঘাত করতে থাকে প্রহর, তারপর ছেড়ে দেয়। তখন থেমে যায় ভেতরের আত্মাগুলির চিৎকার, হাসি শোনা যায় তাদের। আবারও জানলার দিকে চোখ যায় প্রহরের। আইন হাসে, হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে সে। প্রহরও হাত নাড়ালো। পরিশিষ্ট আত্মার মুক্তি দিয়ে ফিরে আসে প্রহর, কিন্তু ভুলতে পারে না সে আরিনকে। যত দিন যায় আরও বেশি করে মনে পড়ে তাকে। আরিনের মোবাইলটা এখন সে ইউজ করে। একটা মোবাইলে সে একটা রেকর্ডিং পায় আরিনের। ওটা মৃত্যুর আগে আরিন রেকর্ড করেছিল প্রহরের উদ্দেশ্যে। ওটাতে সে বলেছিল, প্রহর, আমার খুব ভয় করছে। আমাকে ওরা পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে এসেছে। আমাকে ওরা মেরে ফেলতে চায় প্রহর। আমি মরতে চাই না প্রহর, বাঁচতে চাই অনেক দিন। তোকে নিয়ে বাঁচতে চাই, তা হয়তো আর হবে না। মৃত্যুর আগে তোর কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু তোর ফোন বন্ধ। তোর জন্য কষ্ট হচ্ছে খুব। আমাকে তুই খুব ভালোবাসে জানি। কি করে থাকবি তুই আমাকে ছাড়া? আমিও তোকে খুব ভালোবাসি রে, কিন্তু ওরা আমাদের দুজনের মিলন হতে দিল না। আইনের কথা শেষ হতে একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল। এরপর জোরে চিৎকার করে ওঠে আরিন। রেকর্ডিং বারবার শুনে প্রহর আর চোখের জল ফেলে। এই রেকর্ডিং আরিনের শেষ স্মৃতি, এটা কখনো মুছতে দিবে না সে। সমাপ্ত। আত্মার চিৎকার। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আত্মার চিৎকার।